গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। চ্যানেলের সকল শ্রোতাদের ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইংরেজি নববর্ষ 2026কে স্বাগত জানিয়ে এবং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি। অনিশ দেবের লেখা নীল আলো ভালো নয়। বুঝলে বলেই সামনে রাখা প্লেটের দিকে হাত বাড়ালো বিনু। দুটো পেঁয়াজের পকোড়া টুক করে তুলে মুখের ভেতর ছুঁড়ে দিল। ওর কথায় আমি অবাক হয়ে গেলাম। এ আবার কোন দেশি কথা, নীল আলো ভালো নয় মানে? আমি সে কথাই জিজ্ঞেস করলাম বিনুকে। তাতে ও শব্দ করে হাসল। তারপর বড়া চিবোতে চিবোতে জড়ানো গলায় বলল, এক এক রঙের আলোর এক এক রকম গুণ আছে, কিংবা দোষও বলতে পারো। যেমন নীল আলো, এই আলোটার মানে দোষ আছে। আমি মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। সত্যি বিনু পারেও বটে। এরকম একটা জমাটি আড্ডার মাঝে সবাইকে চমকে দেওয়ার জন্যে ও দেখছি একটা নতুন ধাঁচের মতলব ফেঁদেছে। বিনু বিনোদন অধিকারী আমার স্কুলের বন্ধু। স্কুলের পর কলেজ পেরিয়ে ও কলকাতা ছেড়ে উধাও হয়ে গেছিল। ওর কাছেই শুনেছিলাম ও নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি নিয়েছে। ভারতের নানান বনাঞ্চলে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। একবার হাফলংয়ে ওর কাছে আমি বেড়াতেও গিয়েছিলাম। শ্রী বিনোদন অধিকারীর গোটা ব্যাপারটাই আমার কাছে রহস্যময়। ও যে কখন কোথায় ঘুরে বেড়ায়, চাকরি রেখেছে না ছেড়েছে, সত্যি সত্যি বিয়ে করেছে না করেনি, এসব কিছুই আমি ভালো করে জানি না। তার কারণ ও যখন যা বলে সবটাই আমি করে বলে, যেন সবই ওর জীবনের ঘটনা। তারপর বলা হয়ে গেলে আবার বলে, এগুলো আমার লাইফের ঘটনা যদি নাও হয়, অন্য কারও তো হতে পারে। আর সত্যি সত্যি যদি এগুলো নাও ঘটে থাকে, তবু ঘটতে কতক্ষণ? এই হচ্ছে বিনু। ও কখনো ওর বউয়ের গল্প শোনায়, কখনো ওর খুন করার গল্প, কখনো আবার ওর জীবনের অলৌকিক ঘটনার কথা শোনায়। হয়তো আসলে সবগুলোই ওর বানানো ঘটনা, কিন্তু সেসব বোঝার উপায় নেই। গল্প শোনাতে শোনাতে ও সব কিছু কেমন গুলিয়ে দেয়। আর ও গল্পও বলে ভারী অদ্ভুত ধরনের। হয়তো বলল, শোন, তোদের আজ একটা বাঘের গল্প শোনাবো। কিন্তু সে গল্পে কোনো বাঘ খুঁজে পাওয়া যাবে না। তবে বাঘের হিংস্রতা থাকবে, মানুষ খেকো বাঘের চালাকি থাকবে, কিংবা নৃশংস ঘটনা থাকবে। বিনুর কাছে এরকম সাপের গল্পও আমি শুনেছি। তাতে কিন্তু সাপ ছিল, আর সাপের মতো ছোবল মারার ঘটনাও ছিল, বিষও ছিল। আজ বিনু হঠাৎ বলছে, তোমাদের আজ আলোর গল্প শোনাবো। ওর গল্প শোনার জন্যে আমি সবসময় মুখিয়ে থাকি। বেশিরভাগ সময় ও অন্ধকারের গল্পই শোনায়। তো আজ হঠাৎ আলো কেন? বিনু সবসময় উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। আমি ওর বহু পুরনো বন্ধু হলেও ওর সম্পর্কে সবচেয়ে কম জানি। ও ভারতে যে প্রান্তেই থাকুক, মাঝে মাঝে চিঠি দেয় আমাকে, কখনো কখনো ফোনও করে। তখন যেসব জায়গায় নাম চিঠিতে দেখি বা টেলিফোনে শুনি, সেগুলো এতই বিচিত্র যে এ নামে কোনো জায়গা থাকতে পারে কখনো ভাবিনি। কদিন আগেই বিনু ফোন করেছিল, বলেছিল শুক্রবার দিন কলকাতা পৌঁছব, পরদিনই ট্রেন ধরে আবার পালাবো, রাতটা তোমাদের কাছে থাকবো, কোনো অসুবিধা নেই তো? অসুবিধে? আমার এই পায়ে সর্ষে আর হাতে ডানা লাগানো বন্ধুটিকে তো কাছে পাওয়াই ভার। তার উপর ওর গল্প কিংবা সত্যি ঘটনা শোনার এ সুযোগ কে হাতছাড়া করতে চায়? ওকে বললাম, কেয়া বাপের বাড়ি গেছে, বাড়ি ফাঁকা, সুতরাং কোনো প্রবলেম নেই। তবে একটা অসুবিধে ছিল, শুক্রবার সন্ধেটা আমার নিরুপমদের বাড়ি যাওয়ার কথা। সেদিন ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। সেখানে আরও দুজন বন্ধু আসবে, আড্ডা এবং খাওয়া দাওয়া হবে সন্ধে থেকেই, সুতরাং ফিরতে তো বেশ রাত হয়ে যাবে। সেটা শুনে বিনুই সমাধান জোগালো। বলল, দেখো ভাই, পাক্কা 1 বছর পর কলকাতায় ফিরছি, সুতরাং তোমাকে ছাড়ার কোনো ব্যাপার নেই। আমি তোমার গেস্ট হয়ে ওই নিরুপম বাবুদের বাড়ি যাব, তুমি একটু ম্যানেজ করে নিও। বিনু এই রকমই স্ট্রেট কাট, সামাজিকতার সংকোচের ধার ধারে না। ফলে আমার সঙ্গে অতিথি হয়ে ও সরাসরি হাজির হয়ে গেছে নিরুপমদের বাড়িতে। কদিন ধরেই নিম্নচাপের বৃষ্টি চলছিল। ভিজে শাড়ি মেলে দিলে যেমন টপ টপ করে জলের ফোঁটা ঝরে পড়ে, অনেকটা সেই রকম। আকাশ আর বৃষ্টির হালচাল দেখে মনে হচ্ছিল না দিন 7 আগে থামার কোনো সিন আছে। আজ সকাল থেকে অবস্থা আরও খারাপ হয়েছে। আর এখন নিরুপমদের বাড়িতে বসে দিব্যি ঝমঝম শুনতে পাচ্ছি।
নিরুপমের বাড়িতে আমাদের আরও দুজন বন্ধু রণজিৎ আর প্রেমতোষ এসেছে, সঙ্গে ওদের বউ রুনি আর মানিনী। বিনুর সঙ্গে সকলের আলাপ করিয়ে দিয়েছি। ও খুব সহজেই আমাদের মধ্যে মিশে গেল। খাওয়া দাওয়া আর জমাটি আড্ডায় দিব্যি সময় কাটতে লাগলো। নিরুপমদের বাড়িটা মাপে বড়, কিন্তু বয়সের ভারে কাবু হয়ে পড়েছে। বাড়ির ভেতরে ছড়ানো উঠোন আর তার সঙ্গে এক চিলতে বাগানও রয়েছে। এত বড় বাড়িটায় নিরুপম ওর বউ সরস্বতীকে নিয়ে একা থাকে। আমি হলে বেশ গা ছমছম করত। বিনু সে কথা সরস্বতীকে বলল, ম্যাডাম, নিরুপমবাবু অফিসে বেরিয়ে গেলে আপনার একা একা থাকতে ভয় করে না? সরস্বতী চোখ কপালে তুলে জবাব দিল, একা কোথায় থাকি, সঙ্গে 3 ডজন গোলা পায়রা আছে না? এ কথায় আমরা দল বেঁধে হেসে উঠলাম। সত্যি নিরুপমদের বাড়িতে কিছু গোলা পায়রা আছে বটে। এরপর সরস্বতী আমাদের বোঝাতে লাগলো নির্জন বাড়িতে থাকার কী কী সুবিধে। তার মধ্যে একটা হচ্ছে লাগাতার হানিমুন এনজয় করা যায়, এবং নির্জনতার সুযোগে নিরুপম ওর সঙ্গে কী কী ধরনের কেলেঙ্কারি করে বেড়ায় সেসব রসিয়ে রসিয়ে বলতে লাগলো। নিরুপম একবার মিনমিন করে বলল, মায়েরি, আমার বউটার সব ভালো, শুধু একটু নির্লজ্জ টাইপের। সঙ্গে সঙ্গে সরস্বতী স্বামীর ওপর ঝাঁঝিয়ে পড়ে ওর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বলল, আর নিজে কি? ওদের সবে 3 বছর বিয়ে হয়েছে, সেই তুলনায় আমি, রণজিৎ আর প্রেমতোষ বেশ পুরনো। রণজিৎ হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি খুব লাকি নিরুপম যে একটা নির্লজ্জ বউ পেয়েছ। আমারটা ভাই বড্ড বেশি লজ্জাবতী। ব্যাস, সঙ্গে সঙ্গে বরবউদের হুলস্থুল লেগে গেল। হই হুল্লোড়ের মধ্যে আড্ডা সরগরম হয়ে উঠল। সরস্বতী আড্ডার ফাঁকে ফাঁকে আমাদের সেবা করতে লাগলো। ওর সঙ্গে হাত লাগালো রুনি আর মানিনী। কেয়া থাকলে আর একটু সুবিধে হতো। সরস্বতী স্কুলের মেয়ের মতো টকবক করে রান্নাঘর আর বসবার ঘরের মধ্যে ছুটে বেড়াচ্ছিল, আর একই সঙ্গে নানান কথার খই ফোটাচ্ছিল। প্রেমতোষ বেশ মোটাসোটা গম্ভীর মানুষ। ও হাত মুঠো করে সিগারেট পাকড়ে ধরে তাতে কড়া টান দিচ্ছিল। হঠাৎ ও বলে উঠল, নাও নিরু ভাই, আর দেরি করো না, দোকান খোলো। একটু পেট্রোল না নিলে গাড়ি তো ভাই আর চলছে না। মানিনী বেশ খাটো চেহারার, ফর্সা সুন্দর গোলগাল মুখ, চোখে চশমা। স্বামীর কথায় চোখ ঘুরিয়ে বলল, ওর এই এক বদনেশা, মদ না পেলে চলে না। সেই জন্য তো আমার ডাকনাম মদ অন, মানে মদন। আর যারা মদ দেখলেই না না বলে তাদের ডাকনাম মদ না। বলে প্রেমতোষ গলা ছেড়ে হেসে উঠল। হেসে উঠলাম আমরাও। নিরুপমা সরস্বতী মিলে টেবিলে পেঁয়াজের পকোড়া, বোতল, গ্লাস, ঠান্ডা জল সব সাজিয়ে দিতে লাগলো। প্রেমতোষ তখন ধোঁয়া ছাড়ছে আর গুনগুন করে গাইছে, ইয়ে লাল রং কব মুঝে ছোড়েগা। হঠাৎই ডানা ঝটপটিয়ে একটা গোলা পায়রা ঢুকে পড়ল ঘরের মধ্যে। রুনি ভয়ে চেঁচিয়ে উঠল। আমি আর রণজিৎ চেয়ার ছেড়ে চট করে উঠে পড়লাম। নিরুপম বোতল আর গ্লাসগুলো সামলাতে লাগলো। পায়রাটা ঘরের মধ্যে ডানা ঝাপটে এলোমেলো উড়ে বেড়াচ্ছিল। ওটার ভেজা ডানা থেকে জল ছিটকে পড়ছিল চারিদিকে। আমরা তাড়াহুড়ো করে ঘরের এক কোণে সরে গেলাম। শুধু বিনু আর নিরুপম জায়গা ছেড়ে উঠল না। রুনি আর মানিনী দূর থেকেই হুস হুস শব্দ করে পায়রাটাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলো। কয়েক পাক এলোমেলো ওড়ার পর পায়রাটা রান্নাঘরের কাছে ফ্রিজের ওপরে গিয়ে বসে পড়ল। তখন ভালো করে খেয়াল করলাম ওটার সারা গা বৃষ্টিতে ভেজা, পালক থেকে জল ঝরছে, বেশ হাঁপাচ্ছে। চিৎকার চেঁচামেচি শুনে সরস্বতী বেরিয়ে এসেছিল রান্নাঘর থেকে। ও খপ করে পায়রাটাকে ধরে ফেলল। ওটার মাথায় চুমু খেয়ে বলল, বোধহয় বেড়ালে তাড়া করেছে, যাই ওকে উঠোনের খোপে রেখে আসি। প্রেমতোষ বলল, ভাগ্যিস শালা টেবিলটার উপরে এসে পড়েনি, সব ভেঙে চুরে কেলো হয়ে যেত। মানিনী বলল, হুঁ, যে আছে যার চিন্তায়, ফ্যানে ঠক্কর খেলে পায়রাটা মরেই যেত। রণজিৎ ফিরে এসে সোফায় বসতে বসতে বলল, আসলে টিউবলাইটের আলোয় বেচারার চোখ ধাঁধিয়ে গেছে। ঠিক তখনই বিনু মন্তব্য করল, এক এক রকম আলোর এক এক রকম এফেক্ট আছে। ব্যাস, আমি গল্পের গন্ধ পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে চেপে ধরলাম বিনুকে, উস্কেও দিলাম। ততক্ষণে আমাদের পানাহার শুরু হয়ে গেছে। মেয়েরা পেঁয়াজের পকোড়া আর চা, আর আমরা চায়ের বদলে প্রেমতোষের ভাষায় পেট্রোল। প্রেমতোষের একটা অভ্যেস হলো, মদ খাওয়া শুরু করলেই ও সবাইকে ব্রাদার বলে ডাকে। সুতরাং আমার উস্কানির পর
ও বিনুকে একরকম বায়না করেই চেপে ধরল। আর একটু খুলে বলুন ব্রাদার, কেসটা কি? বেশ ধীরে ধীরে রসিয়ে রসিয়ে খুলুন ব্রাদার, তাহলে হেভি জমবে। বিনু গ্লাসে চুমুক দিয়ে আমার দিকে তাকালো, চাপা দুষ্টুমির হাসি হেসে যেন নীরব অনুমতি চাইল। তারপর ওর নিজস্ব ঢঙে বলতে শুরু করল। ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। উত্তরের একটা আধখোলা জানলার বাইরে এক টুকরো কালো আকাশ, সেখানে সাদা আলোর রেখা ঝিকিয়ে উঠল। তারপরই বাজ পড়ল বিকট শব্দে। স্পষ্ট দেখলাম রুনি চমকে উঠল। মানিনী হাত রাখল প্রেমতোষের উরুতে। মানে আমি বলতে চাইছি নানা রঙের আলোর নানা রকম এফেক্ট, তবে তার মধ্যে নীল আলোটা সবচেয়ে বাজে, সবচেয়ে ডেঞ্জারাস। বিনু হাতে হাত ঘষল, একটা পেঁয়াজের পকোড়া মুখে দিল, কিছুক্ষণ চোয়াল নাড়ার পর বলল, অনেক দিন আগের কথা, বাবা মারা যাওয়ার পর, তখন বছর 6 কেটে গেছে। আমি তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব। বাড়িতে ছোট্ট একটা ঘরে বসে হেভি পড়াশোনা করছি। পাশের ঘরে আমার রুগ্ন মা শুয়ে আছে। মা বহুদিনের গ্যাস্ট্রিকের রুগী। আমার লেখাপড়া নিয়ে সব সময় ভীষণ চিন্তা করে, আর দিনরাত বলে, পড় ভালো করে, পড়, রেজাল্ট ভালো করতে হবে। বাবা মারা যাওয়ার পর থেকে এসব কথা মা এত বেশি বলতো যে আমার ভীষণ বিরক্ত লাগতো। অনেক সময় মাকে রুক্ষভাবে জবাবও দিতাম। বলতাম, কি হচ্ছে এসব কথা দিনরাত ঘ্যান ঘ্যান করলে আর পড়া যায়? সে যা হোক, সেদিন রাত তখন 12টা তো হবেই। মা পাশের ঘরে শুয়ে শুয়ে প্র্যাকটিক্যালি প্রলাপ বকছিল। ঘুম আসছে না বলে আপন মনেই বকবক করছিল, আর মাঝে মাঝে আমাকে ভালো করে পড়ার কথা বলছিল। এতে আমার পড়ার ভীষণ ডিস্টার্ব হচ্ছিল। কয়েকবার চেঁচিয়ে বললাম, কি হচ্ছে, চুপ করো না। কিন্তু তাতে কাজ হলো না। তাই এক সময় আর থাকতে না পেরে উঠে গেলাম মায়ের ঘরের দরজায়। নাটকের আচমকা সিন চেঞ্জ হলে যেমনটা হয়, আমার মনে হলো সেরকমই কিছু একটা হলো। একটা ছায়া যেন সরাত করে সরে গেল, আর নীল রঙের একটা আলো মায়ের ঘরটা ভরিয়ে দিল। অথচ চারিদিকে তাকিয়েও আমি আলোটা কোথাও খুঁজে পেলাম না। স্টেজের আলো যেমন আড়ালে লুকিয়ে থাকে, বোধহয় সেরকমই কিছু একটা হবে। বিছানার দিকে তাকিয়ে দেখি বিছানায় মা নিশ্চল হয়ে শুয়ে আছে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি একেবারে পাথর হয়ে গেলাম। মায়ের শরীরটা ভীষণ ছোট হয়ে গেছে, মনে হচ্ছে 2.5 ফুট কি 3 ফুট মাপের একটা পুতুল। আমি মা মা করে কয়েকবার ডাকলাম। সুইমিং পুলের জলে ঢিল পড়লে পাশের দেওয়ালের জলের ছায়া যেমন কাঁপে, নীল আলোটা সেই রকমই কাঁপতে লাগলো। আর আমি হঠাৎই খুব ভয় পেয়ে গেলাম। তবে কেন তা জানি না। বিনু একটু থামল, সকলের চোখের দিকে তাকালো, তারপর গ্লাস তুলে হুইস্কিতে আলতো করে চুমুক দিল। রুনি জিজ্ঞেস করল, তারপর কি হলো? লক্ষ্য করলাম ওর মুখ বেশ ফ্যাকাশে হয়ে গেছে, চোখে যেন অল্প স্বল্প আতঙ্কের ছায়া। বিনু একটু বিষণ্ণ হাসল। তারপর নীল আলোটা হঠাৎ সরে গেল। সব কিছু আবার ঠিকঠাক হয়ে গেল, শুধু আমার মা ছাড়া। বারবার ডেকেও আমার প্রলাপ বকা মায়ের কোনো সাড়া পেলাম না। তখন কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বুঝলাম মা চলে গেছে। বিনু থামল। কিছুক্ষণ আমরা সবাই চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। বেশ বুঝতে পারছিলাম ঘরের আবহাওয়াটা কেমন যেন বদলে যাচ্ছে। হঠাৎই স্তব্ধতা ভাঙল প্রেমতোষ। বলল, ধুস, ওসব আপনার মনের ভুল, মানে দেখার ভুল। মাঝে মাঝে অনেকেরই ওরম হয় ব্রাদার। ইংরেজিতে এটাকে বলে কি যেন, হ্যাঁ 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 হ্যালুসিনেশন। তবে সুপারন্যাচারাল বলে সত্যি সত্যি একটা মাল আছে বটে। বিনু ঠোঁটে হাসল। হ্যালুসিনেশন? কে জানে, হতেও পারে, তবে আমি যা দেখেছি সেটাই বললাম। রুনি কেমন যেন চাপা গলায় বিনুকে জিজ্ঞেস করল, তখনও আপনার মা কি মাপে ওরকম ছোটই ছিল? না, গ্লাসে চুমুক দিয়ে বলল বিনু, সাইজটা তখন আবার নর্মাল হয়ে গিয়েছিল। লক্ষ্য করলাম রণজিৎ কেমন যেন উদাসীন হয়ে গেছে, স্থির চোখে ও তাকিয়ে আছে বিনুর মুখের দিকে। সরস্বতী হঠাৎই সপ্রতিভ হওয়ার চেষ্টা করে বলল, যতই বলুন বিনুদা, এ থেকে আপনি কখনোই কনফার্মড হতে পারেন না যে নীল আলো মানেই একটা মানে অ্যাবনর্মাল ব্যাপার। বিনু আবার হাসল।
অ্যাবনর্মাল নয়, বরং প্যারানর্মাল বলুন। তাছাড়া ম্যাডাম, ওই একবার তো নয়, আমার কাকার বেলায়। কি হয়েছিল তোমার কাকার বেলায়? আমি জিজ্ঞেস করলাম। সঙ্গে সঙ্গে বিনু আবার বলতে শুরু করল, কাকার ঘটনাটা ঘটেছিল মা মারা যাওয়ার বছর কয়েক পর। আমি তখন কিছুদিনের জন্যে সেলসে ঢুকেছিলাম। বাড়ি বাড়ি ঘুরে কাপড় কাচার গুঁড়ো সাবান বিক্রি করতাম, আর কম বয়সী একদল ছেলে মেয়েকে এইরকম পুষসেলের কায়দাকানুন শেখাতাম। আমি রোজ সকাল সকাল বেরোতাম। তো একদিন সকাল 8:30টায় বেরিয়ে সাউথ ক্যালকাটা চষতে শুরু করেছি। এইভাবে কাজ করতে করতে দুপুর হলে আমি রাস্তার কোনো পাইস হোটেলে ফোটেলে ভাত খেয়ে নিতাম। এটাই ছিল বলতে গেলে রোজকার রুটিন। তো সেদিনও তাই হওয়ার কথা, কিন্তু হলো না। কাজ করতে করতে এপাড়া ওপাড়া ঘুরতে ঘুরতে হঠাৎই এক সময় খেয়াল করলাম আমি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আছি। আপনাদের বলেছি কিনা জানি না, আমাদের আদিবাড়ি পাইকপাড়ায়, টালা পার্কের পেছনটায় একটা গলির ভেতরে। তো শ্যামবাজারের মোড়ে এসে ভাবলাম, এখানে যখন এসেই পড়েছি, তাহলে আমাদের কোম্পানির যে ছোট্ট অফিসটা বৃন্দাবন পাল লেনে আছে, সেখানে একবার দেখা করেই যাই। তারপর আমার সিথির মোড়ের দিকে রওনা হওয়ার কথা। কিন্তু খিদে পেট এমন চোঁচো করে উঠল যে অফিসে কথা শেষ করার পর হঠাৎ, মানে একেবারে আচমকা মনে হলো, বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি, তখন বাড়িতে গিয়ে কাকিমার হাতে রান্না খেলে কেমন হয়। আমি যে সেলসের কাজে ঘুরতে ঘুরতে শ্যামবাজারের দিকে এসে পড়ব, এটা আমার আগে জানা ছিল না। তখন যে আমার খিদে পাবে সেটাও জানতাম না। কোম্পানির সেলস অফিসটায় যেমন আচমকা গিয়ে হাজির হয়েছি, ঠিক তেমনই আচমকা আমি বাড়িতে গিয়ে হাজির হলাম। বাড়ির গলিতে ঢুকতেই দেখি আমার কাকা খালি গায়ে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। কাকা আমার বাবার একমাত্র ভাই। বয়স 56 কি 57 হলেও স্বাস্থ্য ভালোই। একটু আধটু ব্লাড সুগারের প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ছিল না। কিন্তু তা সত্ত্বেও হঠাৎই চুপ করল বিনু। গভীর মনোযোগে হুইস্কির গ্লাস তুলে নিয়ে তাতে দুবার চুমুক দিল। মানিনি সামনের প্লেট থেকে 3টে পকোড়া মুঠো করে তুলে নিল। তার একটা মুখে পুরে চিবোতে চিবোতে জিজ্ঞেস করল, কি হলো তারপর? রুনি সিরিয়াস গলায় বলে উঠল, কাকাও কি আপনার মায়ের মতো চলে গেলেন? দীর্ঘশ্বাস ফেলল বিনু। বলল, হ্যাঁ, তবে একটু অন্যরকমভাবে। ব্যাপারটা বলছি। আমি বাড়ির দিকে এগোচ্ছি। কাকা হঠাৎই দোতলা থেকে আমাকে দেখতে পেলেন। দেখেই হাসলেন সামান্য, আর তখনই সার্চলাইটের মতো একটা তীব্র নীল আলো কাকার গায়ে ঠিকরে এসে পড়ল। দিনে দুপুরে কাকা শ্রীকৃষ্ণের মতো নীলে নীল হয়ে গেলেন, কিন্তু সে কয়েক সেকেন্ডের জন্যে। তারপরই আলোটা ফস করে মিলিয়ে গেল। আমি বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে সবে খেতে বসব, ঠিক তখনই ধড়াম শব্দটা শুনতে পেলাম। সে এমন বিকট শব্দ যেন ভূমিকম্পে কোনো টাওয়ার ভেঙে পড়েছে। এক ছুটে বাইরে বেরিয়ে দেখি আমাদের ঝুল বারান্দাটা গলিতে ভেঙে পড়েছে, আর সেই ধ্বংসস্তূপের মধ্যে কাকার রক্তাক্ত দেহটা লুটোপুটি খাচ্ছে। সারা গা সিমেন্টে, বালিতে আর ধুলোয় মাখামাখি। দেখেই বোঝা যাচ্ছিল কাকা আর নেই। থামল বিনু। হাতের গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে সকলের মুখের ওপরে চোখ বুলিয়ে নিল। তারপর, এটাকে আপনারা কি বলবেন? সরস্বতী সঙ্গে সঙ্গে জবাব দিল, কেন, কাকতালীয়। এছাড়া আর কি? নিরুপম তেমন তুখর নাবিক নয়, তাই জলপথ ছেড়ে স্থলপথে এলো। একটা সিগারেট ধরিয়ে বলল, কিছু মনে করবেন না বিনুবাবু, ওই নীল আলোটা আপনার দেখার ভুল, আর অ্যাক্সিডেন্টটা সিম্পল কোইন্সিডেন্স। এরকম কেসের কথা অনেক শুনেছি। বিনু হাসল, বলল, আপনি আপনার মতো জাহির করতেই পারেন, কিন্তু ব্যাপারটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। সেদিন দুপুরে আমার শ্যামবাজারে আসা, পেট চোঁচো করে খিদে পাওয়া, বাড়িতে আচমকা ভাত খেতে যাওয়া, কাকার সঙ্গে শেষ দেখা, এবং তারপরই ওই অ্যাক্সিডেন্ট। এতগুলো কাকতালীয় এমনি এমনি হতে পারে না নিরুপমবাবু। আসলে কাকা আমাকে টানছিলেন, একবার শেষ দেখা দেখতে চাইছিলেন। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর অনেক আদর যত্নে আমাকে মানুষ করেছিলেন। আমার জন্যে কাকার ভীষণ টান ছিল। রুনি হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। রণজিৎ তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে চলে এলো বউয়ের কাছে। ওর গায়ে মাথায় বারবার হাত বোলাতে লাগলো, আর জড়ানো গলায় বলতে লাগলো, কি হয়েছে, কাঁদছ কেন? কি হয়েছে বলো না। আমরাও বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। নিরুপম সিগারেটে টান দিয়ে বিড়বিড় করে বলে উঠল, মনে হয় ভয় পেয়েছে।
তারপর রুনির দিকে তাকিয়ে বলল, ভয়ের কি আছে, আমরা তো আছি। রুনি চোখ টোক মুছে নিজেকে সামলে নিল। শাড়ির আঁচল দিয়ে মুখটা ভালো করে মুছে বলল, সরি, আপসেট হয়ে পড়েছিলাম। মানিনী জিজ্ঞেস করল, কেন বলো তো? একটু ইতস্তত করে রুনি বলল, আমার মায়ের কথা মনে পড়ছিল। মা গ্রুপ থিয়েটারে অ্যাক্টিং করত। একবার জলে ডুবে যাওয়ার একটা সিন দেখানোর সময় মায়ের গায়ে নীল আলো ফেলা হলো। সেই নাটকের শো করার সময় মায়ের স্ট্রোক হয়েছিল। তখন সেই ডুবে যাওয়ার সিনটা হচ্ছিল। মা স্ট্রোক হয়ে মারা গেল। আবার ফুঁপিয়ে কাঁদতে শুরু করল রুনি। রণজিৎ ব্যস্তভাবে বলল, কী সব আলতু ফালতু বকছো? ওটা সিম্পলি একটা অ্যাক্সিডেন্ট, নাথিং এলস। প্রেমতোষ ভারী গলায় মন্তব্য ছুড়ে দিল, নীল আলোর একটা দ্রব্যগুণ থাকলেও থাকতে পারে ব্রাদার। ওই আলোটা দেখলেই আমার গাটা কেমন কিরকির করে ওঠে। সরস্বতী বলে উঠল, থামুন তো, যত সব গাঁজাখুরি ব্যাপার। ধরেই নিন না যে বিনুদা গপ্প শোনাচ্ছেন। কি বিনুদা, ঠিক বলিনি? শেষ প্রশ্নটা বিনুকে লক্ষ্য করে। উত্তরে বিনু অদ্ভুত হেসে বলল, যদি গল্প হয় ম্যাডাম, তাহলে আমার গপ্প এখনও শেষ হয়নি। আমার হঠাৎই মনে হলো, এই বর্ষা ঝমঝম রাতে বিনু আমাদের স্রেফ ভয় দেখানোর জন্যে এসব গল্প বানিয়ে বানিয়ে শোনাচ্ছে না তো? কিন্তু ওর গল্পের ওই এক মুশকিল, সত্যি না মিথ্যে কিছুতেই বোঝা যায় না। রণজিৎ মজা করার ঢঙে বলল, বিনুবাবু, আর কি গল্প বাকি আছে তাড়াতাড়ি বলে ফেলুন। আমার খিদেটা বেশ জাগিয়ে উঠেছে, আর রান্নাঘর থেকে যা মাংসের গন্ধ আসছে, আর বেশিক্ষণ তর সইছে না। বিনু গ্লাসে চুমুক দিয়ে বলল, আর খুব বেশি বলার নেই, তবে ছোট্ট দুটো ঘটনা বলবো। একদিন বিকেলে শোভাবাজার এলাকা দিয়ে হেঁটে যাচ্ছি। একটা বাড়ির রোয়াকের দিকে নজর গেল। বাড়িটার বড় মাপের সদর দরজার দুপাশে পুরনো দিনের উঁচু লাল রোয়াক। একটা বছর আষ্টেকের ফ্রক পরা বাচ্চা মেয়ে রোয়াকের এক পাশ থেকে লাফিয়ে আর এক পাশে যাচ্ছে, আবার লাফিয়ে ফিরে আসছে। হঠাৎই মেয়েটার হলদে ফ্রকের উপর নীল আলো ঢেউ খেলে গেল। হলদে ফ্রকটা ঘোর সবুজ রঙের হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, এক্ষুনি মেয়েটা মুখ থুবড়ে পড়বে। আর হলোও ঠিক তাই। এক পাশ থেকে লাফিয়ে আর এক পাশে যেতে গিয়ে মেয়েটা মাপে ভুল করে ফেলল এবং ওর থুতনিটা রোয়াকের কোণায় আছড়ে পড়ল। সে একেবারে রক্তারক্তি কাণ্ড। তবে আমার মা কিংবা কাকার মতো মেয়েটার মারাত্মক কিছু হয়নি। আর শেষ ঘটনাটা গত সপ্তাহের। আমি দানাপুরে ছিলাম। হঠাৎ দেখি আমার চেনা একজন ভদ্রলোক এক নামকরা ডাক্তারের বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাক্তারবাবুকে খুব ডাকাডাকি করছেন। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? উনি বললেন যে ওর স্ত্রী হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েছেন। চকিতে কোথা থেকে ছিটকে এলো নীল বিদ্যুৎ। গাঢ় নীল রং ভদ্রলোকের শরীর একেবারে ভাসিয়ে দিল। আমার মুখে প্রায় এসে গিয়েছিল, ডাক্তার ডেকে আর কোনো লাভ নেই। কিন্তু অনেক কষ্টে সেটা থামালাম। ওকে শুধু বললাম, আপনি শিগগিরই একবার বাড়ি যান, আপনার স্ত্রীর সঙ্গে শেষবারের মতো দেখা করুন, কথা বলুন। ভদ্রলোক বাড়ি ফেরার কয়েক মিনিটের মধ্যেই ওর স্ত্রী মারা গিয়েছিলেন। দীর্ঘশ্বাস ফেলল বিনু। সঙ্গে সঙ্গে কাছেই কোথাও কড়কড় করে বাজ পড়ল। আমরা অনেকেই চমকে উঠলাম। বিনু নিচু গলায় বলল, ভদ্রলোক পরে আমাকে কোনো প্রশ্ন করেননি, বরং হাত দুটো ধরে ভেজা চোখে কৃতজ্ঞতা জানিয়ে বারবার বলেছেন, আপনার জন্যই ওকে শেষ দেখা দেখতে পেলাম, মুখে জল দিতে পারলাম। বিশ্বাস করুন, এসবের আমি কোনো ব্যাখ্যা পাইনি, তবে ঘটনাগুলো সব সত্যি, গপ্প নয়। বিনুর গল্প শেষ হলো। আমরা সব চুপচাপ, যেন শ্মশানে মরা পোড়াতে এসেছি। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, তবে রিমঝিম শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে মেঘের ডাক। রুনি থমথমে মুখে বিনুর কথা শুনছিল। বিনু থামতেই লক্ষ্য করলাম রুনির চোখে জল। ও মুখে আঁচল চাপা দিল। তা সত্ত্বেও একটু আধটু কান্নার গোঙানি শোনা যাচ্ছিল। রণজিৎ বউকে প্রায় ধমকে উঠল, কি হচ্ছে কি রুনি? তোমাকে বলছি না এসব গাঁজাখুরি গপ্প? তোমাদের ভয় পাওয়ানোর জন্য বিনুবাবু এসব বানিয়ে বানিয়ে বলছেন। নিরুপম হাতের সিগারেটটা টেবিলে রাখা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে বলল, আমি তোমাকে সাপোর্ট করছি রণজিৎদা, অল বোগাস। প্রেমতোষ মানিনীর কাঁধে হাত রেখে জড়ানো গলায় বলল, শুনলে তো মানিনী ব্রাদার, তোমাকে কতবার বলেছি সুপার ন্যাচারালে অবিশ্বাস করো না। রুনি তখনও কান্না চাপতে চেষ্টা করছিল। ওকে ধমক দিতে দিতে রণজিৎ আচমকাই খেপে গেল।
বিনুর দিকে ফিরে টেবিলে দরাম করে এক কিল বসিয়ে দিয়ে ও পাগলের মতো চিৎকার করে বলে উঠল, কাম অন শ্রী বিনোদন অধিকারী, এবারে সত্যি কথাটা ফাঁস করুন। বলুন, সব আপনার বানানো গাঁজাখুরি ঢপের কীর্তন, বলুন। বুঝতে পারছিলাম রণজিতের নেশা চড়ে গেছে। নিরুপমকে সামলাতে চেষ্টা করছিল। আমার ভয় হচ্ছিল আমাদের নেশার টেবিলটাই না উল্টে যায়। হঠাৎই আমাদের অবাক করে দিয়ে বিনু উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে, আপনারা যখন অবিশ্বাস করছেন তখন দেখাচ্ছি, দেখে বলুন কিসের কীর্তন, তবে আমাকে যেন দোষ দেবেন না। বিনুর চোয়াল শক্ত, চোখ ঠান্ডা, অপলকে রণজিৎকে দেখছে। রণজিৎ হিংস্র চোখে বিনুর দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসল, দাঁতে দাঁত ঘষে বলল, শালা চিট কোথাকার। রণজিতের হাসিতে নিরুপমার সরস্বতীও যোগ দিল, কিন্তু ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছিল না। বিনু ভারী গলায় বলল, আমাকে কিন্তু কেউ দোষ দেবেন না যেন। তারপর চটপটে পায়ে এগিয়ে গেল আলোর সুইচের দিকে এবং আলো নিভিয়ে দিল। অন্ধকার ঝাঁপিয়ে পড়ল ঘরে। বৃষ্টির শব্দটা যেন আচমকাই জোরালো শোনালো কানে। আমরা টুকরো টুকরো কথা বলছিলাম। কে যেন বলল, বোধহয় মানিনি। এ কি, আলো নেভালেন কেন? বিনু সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, সাবধান। সঙ্গে সঙ্গে ঘরের নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বেলে দিল বিনু। অন্ধকার ঘরে নীল আলোর তরঙ্গ পলকে মায়া ছড়িয়ে দিল, আর আমরা সবাই হুড়োহুড়ি করে আড়াল খুঁজতে লাগলাম। নীল আলো যেন কিছুতেই আমাদের গায়ে না পড়ে। আবছা আলোয় সবাইকে ছায়া ছায়া দেখাচ্ছিল। দেখলাম কেউ হামাগুড়ি দিয়ে টেবিলের নিচে ঢুকতে চাইছে, কেউ ছুটল ফ্রিজের আড়ালে, কেউ চলে গেল আনলার পাশে, কেউ বা শাড়ির আঁচল মাথায় মুখে জড়িয়ে নিয়ে নীল আলোর হাত থেকে বাঁচতে চাইল। ঘরে কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির ছমছম নুপুর, মাথার ওপর সিলিং ফ্যানের সামান্য কিচকিচ ম্যারাকাস, আর আমরা 7 জন যে যার জায়গায় দম বন্ধ করে লুকিয়ে আছি, থরথর করে কাঁপছি। ঠিক তখনই ডানা ঝাপটে একটা ভেজা পায়রা ঢুকে পড়ল ঘরে। ওটার ডানা ঝাপটার সঙ্গে সঙ্গে শান্তির জলের মতো জল ছিটকে পড়ছিল আমাদের গায়ে। নীল আলোয় অন্ধকার পাখিটা দুপাক ওড়ার পরই ফ্যানের ব্লেডে ধাক্কাকে ছিটকে পড়ল মেঝেতে, পড়েই নিথর হয়ে গেল। মেয়েদের মধ্যে কে যেন ভয়ে চিৎকার করে উঠল। একই সঙ্গে নীল আলোটা নিভে গেল। গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে। আপনারা শুনছিলেন আজকের গল্প অনিশ দেবের লেখা নীল আলো ভালো নয়। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকবার জানাই সকল শ্রোতাকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের গল্পে। আজকের মতো টাটা।